আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের জীবনী শক্তি চ্যাপ্টারটার ক্লাসে স্বাগতম তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের বইয়ের 4 নাম্বার চ্যাপ্টার আর খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। খুব বেশি বড় না, বাট খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মানে বেসিক বোঝার মতো একটা চ্যাপ্টার। তো ইনশাল্লাহ এটা তোমাদের ভালো লাগবে ক্লাসটা আজকে। আর এই চ্যাপ্টারে হচ্ছে মেইনলি দুইটা জিনিস হচ্ছে আমরা পড়ি, দুইটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। তো যদি আজকের ক্লাসটা করো ইনশাল্লাহ অনেকটাই হচ্ছে। আজকে আমি মেইনলি পড়াবো সালোক সংশ্লেষণ। এই চ্যাপ্টারটা দুইটা ক্লাস নেবো, একটা হচ্ছে সালোক সংশ্লেষণের উপর আর একটা হচ্ছে শ্বসনের উপর। তো আজকের ক্লাসটা যদি করো ইনশাল্লাহ সালোক সংশ্লেষণ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে নিচে একটু পড়ে নিলেই পারবা এটা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের জীবনী শক্তি। হ্যাঁ, তো আমরা হচ্ছে ভিতরে যদি ঢুকি, জীবন পরিচালনার জন্য জীবকোষে প্রতি মুহূর্তে হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। এসব বিক্রিয়ার জন্য কম বেশি শক্তির প্রয়োজন। এই পৃথিবীতে সব শক্তির মূল উৎস সূর্য। আচ্ছা, এটা একটা ইম্পর্ট্যান্ট কথা যে আমাদের পৃথিবীতে সব শক্তির মূল উৎস সূর্য। এখন আমরা যে খাবার খাই, তারপরে হচ্ছে যত ধরনের শক্তি ইউজ করি, সেই শক্তিটা মেনলি সূর্য থেকে আসে। সূর্য থেকে কিভাবে আসে? আলোক শক্তি হিসেবে। সূর্য থেকে মনে করো আমরা যে খাবার খাই, সেটা হচ্ছে আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে আমাদের উদ্ভিদ আমাদের খাবারটা তৈরি করে, তাই না? সালোক সংশ্লেষণের মাধ্যমে হচ্ছে উদ্ভিদ শর্করা জাতীয় খাবার তৈরি করে, তারপরে হচ্ছে আমরা সেটা খাই। তো এটা তো আমরা মোটামুটি জানি যে সালোক সংশ্লেষণের মাধ্যমেই উদ্ভিদ পৃথিবীর সব জীবের বেসিক যে খাবারটা সেটা তৈরি করে। তারপরে মনে করো এখন আমরা গরুর মাংস খাই বা হচ্ছে খাসির মাংস খাই। এই খাসি হচ্ছে পাতা খাচ্ছে বা উদ্ভিদ থেকে তার খাবারটা পাচ্ছে, তারপরে আমরা তার মাংস খাচ্ছি। তো ব্যাপারটা এরকম, যে মানে একদম বেসিক চিন্তা করতে গেলে। তো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মানে যে খাদ্য শক্তিটা তৈরি হয়, এই শক্তিটা মেনলি আসে আলোক শক্তি থেকে। তো আর এছাড়াও যত টাইপের শক্তি আছে সব কিছুরই মূল উৎস হচ্ছে আমাদের সূর্য। তো এই লাইনটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আচ্ছা দেখো, সবুজ উদ্ভিদ, সব টাইপের উদ্ভিদ না, কিন্তু সব টাইপের উদ্ভিদে সালোক সংশ্লেষণ হয় না। সবুজ উদ্ভিদে শুধুমাত্র আচ্ছা হ্যাঁ, সবুজ উদ্ভিদে হচ্ছে সালোক সংশ্লেষণ হয়, ঠিক আছে। সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আচ্ছা, তাহলে ওই যে বললাম সৌরশক্তি বা আলোক শক্তি, আলোক শক্তিটা তো সৌরশক্তি, তাই না? মানে সৌরশক্তিটা তো আমরা আলোক শক্তি হিসেবেই পাই। তো এই যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কী টাইপের খাদ্য? সব টাইপের খাবার কিন্তু তৈরি হয় না সালোক সংশ্লেষণে, আমাদের শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এটাই হইতেছে আমাদের তাহলে সালোক সংশ্লেষণ গেল। তাহলে হচ্ছে আমাদের কি সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ হচ্ছে কোন প্রক্রিয়ায় খাবার তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আচ্ছা, কি করে? আমাদের যে সূর্য হচ্ছে আমাদের পৃথিবীর সকল শক্তির মূল উৎস, সেখান থেকে হচ্ছে সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে হচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার তৈরি করে। এই এখন হচ্ছে আমাদের প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সরাসরি আবদ্ধ করে তার দৈহিক কাজে ব্যবহার করতে পারে না, ঠিক আছে। এখন মনে করো প্রাণী তো ওই যে বললামই যে সবুজ উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করতেছে। এখন মনে করো অনেক উদ্ভিদ আছে যেগুলো সবুজ না, হ্যাঁ, তো তারা কিভাবে খাবার গ্রহণ করতেছে? এটা হচ্ছে অনেক সময় প্রশ্ন আসতে পারে, কারণ মানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো এরাও হচ্ছে ওই সবুজ উদ্ভিদের খাবারের উপরেই ডিপেন্ডেন্ট, যে তারা কিন্তু নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে না যদি অসবুজ উদ্ভিদ হয়। হ্যাঁ, তারা হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারবে না, অসবুজ উদ্ভিদ কখনোই। এখন নীলাভ সবুজ শৈবাল, তারা কিন্তু হচ্ছে সবুজ, মানে নীলাভ সবুজটাও তো সবুজ, তাদের ক্লোরোফিল থাকে, তারা হচ্ছে আমাদের খাবার তৈরি করতে পারে। হ্যাঁ, কিন্তু এরা না। আচ্ছা, অসবুজ উদ্ভিদ পারে না।
সৌরশক্তিকে আচ্ছা দেখো, প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌরশক্তিকে আবদ্ধ করে দৈহিক কাজে ব্যবহার করতে পারে না। জীবন পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তির জন্য তাদের কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। এসব বিষয় আলোচনা করে জীবনী শক্তি বা বায়ো জেনেটিক্সের মূল উদ্দেশ্য। তাহলে হচ্ছে আমাদের জীবনী শক্তি আমাদের বায়োজেনেটিক্স, সরি বায়ো এনার্জেটিক্স এর মূল উদ্দেশ্য। এখন এই অধ্যায়ে সংক্ষিপ্ত আকারে জীবনী শক্তি সম্পর্কে আলোচনা করা হলো। আচ্ছা, এখন আমরা আজকে আমি কি বলেছি যে এখানে হইতেছে মেইনলি দুইটা জিনিস পড়ানো হবে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর হচ্ছে শ্বসন জীবনী শক্তিতে। এখন এই আজকে হচ্ছে আমি মেইনলি পড়াবো সালোক সংশ্লেষণটা। তো দেখো আমরা আস্তে আস্তে সালোক সংশ্লেষণের মধ্যে প্রবেশ করবো। বাট সালোক সংশ্লেষণ আর শ্বসন দুইটা জিনিস বোঝার জন্যই একটা জিনিসের ধারণা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এটিপি ব্যাপারটা যেটা। আচ্ছা, তো এখন দেখো জীবনী শক্তি বা এটিপির ভূমিকাটা। জীবনী শক্তি বা জৈব শক্তি বা বায়ো এনার্জি বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে বুঝাই না। পদার্থবিজ্ঞানে যে শক্তির সংজ্ঞা দেয়া আছে এটা তার থেকে ভিন্ন কিছু নয়। হ্যাঁ, শক্তি জিনিসটা একই, হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে কোনো ডিফারেন্স নেই। তো আমরা জীবনী শক্তি বা জৈব শক্তিকে মানে আলাদা কোনো কিছু না, আমরা ফিজিক্সে যেই শক্তির কথা বলি সেই শক্তিটাই হইতেছে এখানেও বলা হচ্ছে আর কি। শুধু জীবদেহ বা জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় মাত্র। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এমনিতে কি মনে করো আলো থেকে যেই শক্তি পাই তাকে আলোক শক্তি বলতেছি, বা তাপ থেকে যেই শক্তি পাচ্ছি সেটা। তো এই জিনিসটাকে এখন জৈব শক্তি বা জীবনী শক্তির এরকম মানে ওগুলো তো আমরা ফিজিক্সে ডেফিনেশন পড়ছি যে আলোক শক্তি কী, তাপ শক্তি কী। তো সেরকমই জৈব শক্তি কী, জৈব শক্তি হচ্ছে আমাদের জীবদেহের বিভিন্ন অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যে শক্তি আমরা পাই সেটা হচ্ছে আমাদের আচ্ছা সেটাকেই হতেছে আমরা জৈব শক্তি বা জীবনী শক্তি বলবো। আচ্ছা এখন দেখো, আমরা মনে করো আমাদের বিভিন্ন ধরনের যে রাসায়নিক অণু আছে, হ্যাঁ, এরা কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন দিয়ে গঠিত হয়। যেরকম হইতেছে এই যে এটিপি জিনিসটা আছে না, এটিপি কিন্তু আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, ট্রাইফসফেট মানে এখানে 3টা ফসফেট গ্রুপ আছে। তো এই যে দেখো অ্যাডিনোসিন হচ্ছে আমাদের ওই যে আমরা পড়েছিলাম না যে নাইট্রোজেন বেস যে আছে অ্যাডেনিনের সাথে হচ্ছে আমাদের কি বলে এটা, অ্যাডেনিনের সাথে রাইবোজ সুগার মিলে হচ্ছে অ্যাডিনোসিন ক্রিয়েট হয়। তো যাই হোক, অ্যাডিনোসিন যেটা আছে ওইটা বাদ দাও, এখানে অ্যাডিনোসিন যেটা আছে অ্যাডিনোসিনের সাথে হচ্ছে 3টা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে হচ্ছে আমাদের ট্রাইফসফেট তৈরি করে, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। হ্যাঁ, তো এই যে দেখো এখানে 3টা ফসফেট গ্রুপ আছে, এই যে এটা হইতেছে অ্যাডিনোসিনের সাথে হচ্ছে আমাদের 3টা ফসফেট গ্রুপ আছে। এখন এই যে আমাদের অণুর ক্ষেত্রে কি হয়, এটা তো একটা অণু তাই না, এটিপি একটা অণু। তো আমাদের এই যে 3টা ফসফেট আছে, মনে করো একটা ফসফেট আরেকটা ফসফেটের সাথে যে বন্ড দিয়ে তৈরি, এখানে মানে বন্ডগুলো তৈরি হওয়ার সময় যে এই যে এই বন্ডগুলো তৈরি হওয়ার সময় আমাদের এখানে হচ্ছে প্রচুর শক্তি লাগে। হ্যাঁ, তো এই শক্তি গ্রহণ করে এই বন্ডগুলো তৈরি হয়। তো এখন যেহেতু শক্তি গ্রহণ করে বন্ডগুলো তৈরি হয়েছে, তার মানে তো যখন আমরা এই বন্ডগুলোকে ভাঙার সময় সেম পরিমাণ শক্তি নির্গত হবে, তাই না? তো হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে সবসময় হতেছে এগুলো গঠিত হয়, তার মানে হচ্ছে এখানে আমাদের শক্তি সঞ্চিত থাকে। হ্যাঁ, মানে আচ্ছা আরেকবার যদি বলি, আমাদের অ্যাডিনোসিনের সাথে মনে করো 3টা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত হয়েছে? 3টা আমাদের বন্ড দিয়ে। তো 3টা হচ্ছে আমাদের
বন্ধন হয়েছে, এখানে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে তৈরি হয়েছে। তো এখন আমাদের রাসায়নিক বন্ধন তৈরি করার জন্য হচ্ছে সবসময় শক্তি প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখন রাসায়নিক বন্ধন মনে করো আমরা হচ্ছে নর্মাল রাসায়নিক বিক্রিয়া যদি বলি, হ্যাঁ আচ্ছা তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে তো মনে হয় সংযোজন বিক্রিয়া বা এরকম কিছু পড়েছো না? মনে করো পানি H2O কীভাবে তৈরি হচ্ছে আমাদের, হ্যাঁ দুইটা হাইড্রোজেন আর দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে। তো এখন আমাদের এই পানিটা যে তৈরি হচ্ছে এটা তো এমনি এমনি তৈরি হইতেছে না, বাইরে থেকে আমাদের মানে খালি হাইড্রোজেন অক্সিজেন রেখে দিলেই তৈরি হবে না, বাইরে থেকে আমাদের শক্তি প্রয়োগ করতে হবে, তখনই হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন রিয়াকশন করবে। এই রিয়াকশন বা বিক্রিয়া করলেই হচ্ছে আমাদের পানি তৈরি হবে। তো এই যে রিয়াকশানে আমরা শক্তি দিচ্ছি, শক্তি কিন্তু আমাদের কখনোই নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, একটা কথা মনে রাখবো, এই মহাবিশ্বে হচ্ছে আমাদের শক্তির নিত্যতা হচ্ছে সবসময় মেনটেইনড হয়। মানে তুমি একটা কোথাও শক্তি দিলে সেই শক্তিটা হয়তো অন্য রূপে রূপান্তরিত হবে। মনে করো তুমি আলোক শক্তি দিয়ে একটা কোনো মানে কোথাও আলোক শক্তি দিয়ে হচ্ছে কোনো একটা জায়গায় গরম দেওয়ার কাজ করতেছো বা কিছু করতেছো, তো তখন হচ্ছে আমাদের আলোক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে, কিন্তু আমাদের শক্তি কখনো নষ্ট বা শেষ হয়ে যাবে না। তো এখন আমাদের তো তার মানে হচ্ছে এখন আমাদের অ্যাডিনোসিনের সাথে যখন 3টা ফসফেট গ্রুপ মিলে ট্রাইফসফেট তৈরি করবে, তখন হচ্ছে আমাদের এই মানে যখন অ্যাডিনোসিনের সাথে ফার্স্টে কী হবে জানো, অ্যাডিনোসিনের সাথে একটা আমাদের ফসফেট গ্রুপ যুক্ত হয়ে হচ্ছে AMP ক্রিয়েট হয়, তারপরে আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, আরেকটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, তখন হচ্ছে আমাদের ADP হয়। তার মানে হচ্ছে এই যে এখানে যে একটা রিয়াকশন, এখানে যে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে না, সেটার জন্য হচ্ছে আমাদের মানে আলাদা করে রাসায়নিক শক্তি দেওয়া লাগতেছে। আর এই রাসায়নিক শক্তিটা এখন বলবা যে কই গেছে, এই রাসায়নিক শক্তিটা হচ্ছে আমাদের মানে এই রাসায়নিক শক্তিটা আমাদের এই যে জৈব শক্তি হিসেবে এই যে এডিপিতে রয়ে গেছে, এডিপি বন্ধনে রয়ে গেছে, AMP আর ইনঅর্গানিক ফসফেটের মাঝখানে যে বন্ধন সেখানে রয়ে গেছে। আবার হচ্ছে ADPর সাথে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে হচ্ছে আমাদের ATP তৈরি হয়। তার মানে হচ্ছে আমাদের এভাবে 3টা ফসফেট গ্রুপ হচ্ছে যুক্ত হইতেছে, এখানে হইতেছে আমাদের 2টা যে ফসফেট বন্ড আছে, এখানে হইতেছে আমাদের বিপুল পরিমাণে শক্তি জমা থাকতেছে। এখন এই শক্তিগুলো কিভাবে কাজে লাগে, যখন আমাদের তো হ্যাঁ এখন বলতে পারো যে অনেক ATP তৈরি হয়েছে আমাদের শরীরে, তো এগুলো কেমনে কাজে লাগতেছে, কাজে লাগবে হচ্ছে যখন আমাদের শরীরে বিভিন্ন ইম্পর্ট্যান্ট রাসায়নিক বিক্রিয়া হবে। হ্যাঁ, আমাদের শরীরের সব ধরনের কাজ মেনলি এই রাসায়নিক বিক্রিয়া দিয়েই তো চলবে, মানে রাসায়নিক বিক্রিয়া দিয়েই চলে। তো এখন এই রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে আবার আমাদের শক্তি প্রয়োজন হবে, সেই রাসায়নিক বিক্রিয়ার শক্তি প্রয়োজন হবে দেখেই কিন্তু আমাদের শক্তির দরকার, কারণ ওই রাসায়নিক বিক্রিয়াগুলো না হলে আমাদের মানে আমাদের চলাফেরা করা যাবে না আর কি, মানে একদম সব কিছু অফ হয়ে যাবে। আর সব কিছু অফ হয়ে যাবে, আর হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়াগুলোয় আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে শক্তির দরকার, তো ওই শক্তিটাই আমাদের ATP থেকে আসে। তো যখন হচ্ছে এরকম দেহে কোনো ইম্পর্ট্যান্ট রাসায়নিক বিক্রিয়া হয়, তখন হচ্ছে সেখানে সেখানকার ATP যেটা থাকে, ওই ATP এই ফসফেট গ্রুপটা হচ্ছে ছুটে যায়, মানে ওই মনে করো হচ্ছে আমাদের ATPটা একটা ফসফেট ছেড়ে দিয়ে ADPতে কনভার্ট হয়েছে, এই যে এই বন্ডটা ভেঙে গেলে কি হয়ে গেল, এখানে হচ্ছে ADP হয়ে গেল, আর একটি ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে গেল। এখানে যে মাঝখান দিয়ে আমাদের বন্ডটা ভেঙে গেল, এই বন্ড ভাঙার কারণে আমরা শক্তি পাচ্ছি। কি পরিমাণ শক্তি পাচ্ছি, এই যে এই রিয়াকশনটা যে পরিমাণ শক্তি আমাদের প্রয়োজন হয়েছিল, সেই পরিমাণ শক্তি এখন আমরা পাচ্ছি। তো ওই শক্তিটা আমাদের ওই রাসায়নিক বিক্রিয়া ঘটাইতে ইউজ করা হয়, তখন হচ্ছে আমাদের মানে তখন আমাদের আর কি বডির কাজে লাগে আর কি। তো এই জন্যই আর এভাবেই হইতেছে আমাদের ATPটা কাজে আসে। আর এখন দেখো ATP হইতেছে এভাবে আমাদের তৈরি হয়ে অনেক শক্তি শরীরে জমা রাখে, তারপরে যখন আমাদের কোনো রাসায়নিক বিক্রিয়া লাগে সেখানে হচ্ছে কাজে লাগে। তো এখন তাইলে আমরা কি বুঝতেছি যে ATP আমাদের প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে রাখে, আবার প্রয়োজন মতো এটা কাজে লাগাইতে পারি আমরা। এই জন্য এটাকে কি বলা হয়, ATPকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। বায়োলজিক্যাল কয়েন বা হচ্ছে জৈব মুদ্রা আমাদের ATP। আচ্ছা, জীব প্রতিনিয়ত, আচ্ছা এই জায়গা থেকে আমরা পড়ি, জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগৃহীত করে এই শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিণত করে, ফলে কখনো বা সঞ্চয় করে
এবং শেষে সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা দেখো এখানে যে চিত্রের নিচে যে কথাটা বলছে এটা আমি এতক্ষণ যা বুঝেছি তাই। এরপরে দেখো ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটা কি অ্যাডেনিন। হ্যাঁ, অ্যাডেনিন হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। আচ্ছা, এখন ওই যে আমি একটু আগে বলছিলাম না যে অ্যাডিনোসিনের গঠনটা নাইট্রোজেন বেস আর হচ্ছে আমাদের রাইবোজ সুগার। হ্যাঁ দেখো এটাই বলতেছে যে অ্যাডেনিন হচ্ছে কি আমাদের নাইট্রোজেন বেস, যেটা হইতেছে মানে ডিএনএ আরএনএর গাঠনিক উপাদান। ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিডের মধ্যে হচ্ছে 3টে উপাদান থাকে। হ্যাঁ, কি কি উপাদান? 3টে উপাদান। এক হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডেনিন, তারপরে আছে গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তো এই অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস গেল। এরপরে কি থাকে আমাদের ডিএনএ আরএনএর গঠনে একটা রাইবোজ সুগার। হ্যাঁ, এখন এই রাইবোজ আচ্ছা সরি ওটা ঠিকই বলছি, 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজ সুগার। এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যেটা আছে এটা হচ্ছে যখন আমাদের অ্যাডেনিনের সাথে যুক্ত হবে তখন হচ্ছে এই পুরোটাকে একসাথে আমরা বলবো অ্যাডিনোসিন। হ্যাঁ, আচ্ছা এরপরে কি লাগে আমাদের একটা ফসফেট গ্রুপ, মানে ডিএনএ আরএনএর গাঠনিক উপাদান হিসেবে এই 3টে জিনিসই লাগে। একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আরেকটা হচ্ছে আমাদের রাইবোজ সুগার, আরেকটা হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ। আর হচ্ছে তাহলে অ্যাডিনোসিনটা অ্যাডিনোসিন তাহলে হচ্ছে কি কি দিয়ে তৈরি আমাদের? একটা হচ্ছে নাইট্রোজেন বেস, ইংলিশ বাংলা মিলিয়ে বলতেছি, প্লাস হচ্ছে আমাদের রাইবোজ সুগার। এই দুটো জিনিস মিলে তাহলে হচ্ছে হলো অ্যাডিনোসিন তৈরি হলো। এরপরে কি হবে? অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1টা 2টা 3টা ফসফেট গ্রুপ, ওই যে বললাম ফার্স্টে এএমপি ক্রিয়েট হবে। হ্যাঁ, একটা মানে অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে আমাদের এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট ক্রিয়েট করবে। তারপরে এএমপির সাথে আরও একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে হচ্ছে এডিপি তৈরি করবে। তারপরে আবার এটার সাথে আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। আচ্ছা, আর এই যে যুক্ত হচ্ছে তাহলে যুক্ত হওয়ার সময় আমাদের কি লাগতেছে? শক্তি লাগতেছে। এই শক্তিগুলা হচ্ছে আমাদের বন্ধনগুলোর মধ্যে আর কি সঞ্চিত থাকতেছে। পরে হচ্ছে যখন আমাদের লাগে তখন এই বন্ধনগুলো ভেঙে শক্তি বের হয়েছে। দেখো তাহলে হচ্ছে আমাদের যেহেতু একটার পর একটা ফসফেট যুক্ত হচ্ছে তাহলে এই বিক্রিয়ার নাম কি আমাদের? ফসফোরাইলেশন। আবার বিপরীত বিক্রিয়ায় ফসফেট গ্রুপ হচ্ছে বের হয়ে যায়, তাই না? যখন হচ্ছে আমরা ভাঙবো তখন হচ্ছে একটা একটা করে ফসফেট গ্রুপ বের হয়ে যাবে, এই জন্য বিক্রিয়ার নাম কি হবে? ডিফসফোরিলেশন। উল্লেখ্য প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে নিও, এটা মনে থাকতে যাবে না তোমাদের। তাহলে হচ্ছে আমাদের 1 মোল মানে 1 মোল যদি এটিপি থেকে মানে ফসফেট বিচ্ছিন্ন করে আচ্ছা ওয়েট 1 মোল এটিপি থেকে যদি আমরা 1 মোল ফসফেট বিচ্ছিন্ন করে হচ্ছে 1 মোল এডিপি মানে তৈরি করি তখন হচ্ছে আমাদের কি পরিমাণ শক্তি নির্গত হবে? 30.55 কিলো জুল বা 7.3 কিলো ক্যালোরি। এখন দেখো পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষীয় তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কোষের 2টা অঙ্গাণু কাজ করে। কে? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। উভয়েরই রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক এক বিশেষ এক সেট জৈব অণু যাদের কাজ হলো পুষ্টি উপাদান বা কোনো অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি আর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে জমা করা। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে আমাদের প্লাস্টিডে হচ্ছে আমাদের একটা জিনিস থাকে নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। হ্যাঁ,
তো এখন আমাদের মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডে হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন জিনিসটা থাকে দেখেই আমাদের এখানে হচ্ছে শক্তি মানে পুষ্টি উৎপাদন। আচ্ছা হ্যাঁ, এদের হইতেছে মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে দেখেই হইতেছে পুষ্টি উপাদান বা অন্তর্বর্তীকালীন কোনো অণু শক্তিকে মানে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে জমা করতে পারে। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হইতেছে কি মেইন কথা হচ্ছে যে কোনো ধরনের শক্তিকে হচ্ছে আমাদের এটিপিতে কনভার্ট করতে পারে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ায় কি হয়, আবার আমরা মনে করো খাবার দাবার মানে খাওয়া দাওয়া করি যেরকম, তারপরে হচ্ছে ওইটা আলটিমেটলি মেটাবলিজম সব শেষ করে আলটিমেটলি লাস্টে ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে হচ্ছে খাবারের শক্তিটা আমাদের ইসেতে কনভার্ট হয়। হ্যাঁ, এটিপিতে কনভার্ট হয়। এটিপিতে কনভার্ট হয়ে খাবারের শক্তিটা এটিপিতে জমা থাকে, তারপর আবার যখন আমাদের লাগে তখন হচ্ছে ইউজ হয় বিভিন্ন বিক্রিয়ায়। তা আর হইতেছে আমরা প্লাস্টিডে কি হয়, প্লাস্টিডে হচ্ছে সালোক সংশ্লেষণটা হয় মেইনলি। তো সালোক সংশ্লেষণ হওয়ার সময় কী করে, সৌরশক্তিকে ক্যাচ করে সৌরশক্তিকে ধরে বা আলোক শক্তিকে ধরে ওই ইসাতে এটিপিতে হচ্ছে জমা থাকে আমাদের কি বলে এটা মানে ওই আলোক শক্তিটা ধরে আর কি এভাবে জমা রাখে। তো প্লাস্টিডে হইতেছে প্লাস্টিডের যে সবুজ পার্ট মানে ক্লোরোপ্লাস্ট, সেখানে হইতেছে আমাদের সালোক সংশ্লেষণ হয়, যেখানে হচ্ছে এটিপির মধ্যে আমরা আলোক শক্তিটা ধরে রাখতেছি। আর খাবারের শক্তি বা গ্লুকোজের শক্তি হইতেছে আমরা এটিপিতে ধরে রাখতেছি কিভাবে, ওই যে মাইটোকন্ড্রিয়ার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে ওইটার মাধ্যমে। তো এটাই আর কি বলছে। এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট, দরকার হয় বারবার শুনো আমার কথাগুলো, রিপিট দিয়ে দিয়ে শুনবা। আচ্ছা, আবার এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয় সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ, ওই যে বললাম সব জৈবনিক কাজের জন্য আমাদের কতগুলা শক্তি দরকার। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের রিয়াকশনের কারণেই কিন্তু এগুলো হইতে পারতেছে বিভিন্ন ধরনের কাজ। হ্যাঁ, মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয়ানুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বিয়ে থেকে প্রজনন আছে। এগুলো আমি কেন দেখাচ্ছি, দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন রাখা পর্যন্ত এর সবই সম্পন্ন হয় কিভাবে, হচ্ছে এই এটিপির শক্তি দিয়ে। আচ্ছা, আমরা যে খাবার খাই তা জারিত হয় জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা টুকরো দুটো জোড়া লেগে এটিপি তৈরি হয়। মানে ওইটাই মনে করো খাইছো তুমি, খাওয়ার পরে মেটাবলিজম বা বিপাক করে একদম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পর্যন্ত আমরা হচ্ছে শক্তি বের করতেছি। এই শক্তিটাই হচ্ছে আমাদের কি করবে, এডিপি আর হচ্ছে আমাদের ইনঅর্গানিক ফসফেট, এডিপি আর হচ্ছে আমাদের ফসফেট, এই দুইটাকে হচ্ছে যুক্ত করে এটিপি তৈরি করে ফেলবে। তারপরে আবার কি হবে, এটিপি তৈরি হয়ে থাকলো, যখন আমাদের শক্তি দরকার হবে ওইটা ভাঙবে, ভেঙে আবার এডিপি আর ফসফেটই হয়ে যাবে। তারপরে আবার যখন হচ্ছে আমরা শক্তি পাবো এইভাবে খাবারের মাধ্যমে, তখন আবার এটিপি তৈরি হয়ে যাবে। এভাবেই হইতেছে এটা আর কি বায়োলজিক্যাল কর্নার কাজ করে থাকে এটিপি। আচ্ছা, শক্তির প্রয়োজন হলে আবার তা ভাগে, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। এই জন্য এক রিচার্জেবল ব্যাটারি এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজনীয় অনুসারে বিভিন্ন বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এই জন্য এটিপিকে অনেক সময় জৈবমূল্য বা শক্তিমূল্য বলা হয়। এই দুইটা লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে কয়টা লাইন? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমরা নোট করবা, হ্যাঁ, যে এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয় কেন। চলো এবার সামনে আগে, এবার হইতেছে আমরা ঢুকবো আসল সালোক সংশ্লেষণে। হ্যাঁ, দেখো এখন সালোক সংশ্লেষণের পড়া খুব ইজি হয়ে যাবে। এই সালোক সংশ্লেষণের মেইন পড়াটা খুব বেশি কঠিন না, বাট এটিপির যা জিনিসটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যাই হোক এটাও অনেক ইম্পর্টেন্ট, বাট আই হোপ তোমাদের এখন অনেকটাই ইজি লাগবে, কারণ এটিপির বেসিকটা যেহেতু তোমরা ভালো মতো বুঝে গেছো। আর দেখো এই চ্যাপ্টারটা বুঝাটাই মেইন, বুঝছো, বুঝার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। বাট তুমি যদি এটা একবার ভালো মতো বুঝে যাও, পড়তেও ইজি হবে, প্লাস হচ্ছে তোমরা হচ্ছে এটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আর এই চ্যাপ্টারে হচ্ছে যদি তুমি অ্যান্সার করে এসএসসিতেও ভালো মার্কস ক্যারি করতে পারবা, সবসময় ভালো মার্কস ক্যারি করতে পারবা, এখান থেকে এমসিকিউ আসে। তো এটা একবারে ভালো মতো পড়ে ফেলো। হ্যাঁ, দেখো এখন সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসে আসি। তো সালোক সংশ্লেষণ, আচ্ছা
তো সালোক সংশ্লেষণকে হইতেছে ইংলিশে বলে ফটোসিনথেসিস। দুইটার নামই মনে রাখো, অনেক ইম্পর্টেন্ট। তো দেখো আমরা ভিতরে গেলে ফার্স্টেই হইতেছে ডেফিনিশন। দেখো সবুজ উদ্ভিদের একটা আচ্ছা না, এটা ডেফিনিশন না। সবুজ উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আচ্ছা হ্যাঁ, এটাকে ডেফিনেশন বলা যায় যে সবুজ উদ্ভিদ দের একটা গুরুত্বপূর্ণ সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াকে হচ্ছে সালোক সংশ্লেষণ বলে, এরকম বলতে পারো। আচ্ছা, সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা দেখো, এই প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়, লাইনটা ছোট হইলেও এটা অনেক ইম্পর্টেন্ট। সবুজ উদ্ভিদের প্রস্তুত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল, মূল অথবা পাতায় সঞ্চিত রাখে। উদ্ভিদের এই সঞ্চিত খাবারের উপরই মানবজাতি অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে। আচ্ছা দেখো, আমাদের সালোক সংশ্লেষণে কিন্তু কয়েকটি রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, এখানে দেখলাম যেটা ফার্স্টে কথা হচ্ছে আমাদের একটা সবুজ উদ্ভিদ হইতে হবে। সবুজ উদ্ভিদ ছাড়া কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। তাহলে হচ্ছে একটা সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হবে, সব উদ্ভিদের হবে না। ওই যে আমরা পড়ছিলাম না যে প্রাণী এবং অসবুজ উদ্ভিদ হচ্ছে আমাদের সবুজ উদ্ভিদের তৈরি করা শক্তির উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এটাই। তো সবুজ উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, সূর্যালোকের উপস্থিতিতে। হ্যাঁ, সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আচ্ছা, সবুজ উদ্ভিদ কেন লাগবে জানো? সবুজ উদ্ভিদ কেন লাগবে এটা বলি, কারণ আমাদের হচ্ছে সবুজ উদ্ভিদে ক্লোরোফিল নামে একটা রঞ্জক পদার্থ থাকে। সবুজ উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট আছে, সবুজ উদ্ভিদের কোষের একটা অঙ্গাণু হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টে হচ্ছে আমাদের থাকে ক্লোরোফিল নামে একটা রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থ হচ্ছে আমাদের সৌরশক্তি, যেটা ওইটা ক্যাচ করে হচ্ছে আমাদের সৌরশক্তি বা আলোক শক্তি যেটাই বলো, ওইটা আমাদের ক্যাচ করে হচ্ছে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে দেয়। আচ্ছা, সৌরশক্তিটা অনেকে হইতেছে বলে বেশি ইসেতে, কারণ আলোক শক্তি তো আমাদের মোবাইলের টর্চের আলো হইতে পারে, বাট ওইটা দিয়ে কিন্তু কখনো সালোক সংশ্লেষণ হবে না। হ্যাঁ, আচ্ছা এটা কেন, এটাও পরে আসতেছি। তো দেখো, আমাদের ওই ক্লোরোফিল থাকে দেখে আমাদের সবুজ উদ্ভিদটার মেনলি সবুজ কালার ধারণ করে। কারণ আমাদের এই যে মনে করো কোনো কিছু মানে একটা যে কোনো ধরনের গাছ টাছ এগুলা যে আমরা এক একটা কালার দেখি না, হ্যাঁ, এই কালার কিন্তু একটা এক একটা রঞ্জক পদার্থের কারণে এক এক কালার হয়। তো এই সবুজ কালারটা যে হয়েছে, এটাও একটা রঞ্জক পদার্থের জন্য হয়েছে, যেটা হচ্ছে ক্লোরোফিল এই সবুজ রঙের জন্য দায়ী। তাহলে হচ্ছে এই ক্লোরোফিলটা আমাদের লাগবে সূর্যালোক মানে সালোক সংশ্লেষণে যে মানে শক্তি রূপান্তর এখানে। তাহলে হচ্ছে কি আমাদের এই জন্যই সবুজ উদ্ভিদ লাগে। তাহলে সবুজ উদ্ভিদ হচ্ছে আমাদের সূর্যালোকের উপস্থিতিতে। ওই যে বললাম যে দেখো শক্তিটা কোত্থেকে পাইতেছে, মানে ক্লোরোফিল হচ্ছে শক্তিটা রিসিভ করে মানে করতেছে, বাট হচ্ছে শক্তিটা কোন শক্তি, সূর্যালোক থেকে তো আমরা মেইন শক্তিটা পাইতেছি। তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা লাগতেছে কি, সূর্যালোকের উপস্থিতিতে। আচ্ছা, এরপরে কি কার্বন ডাইঅক্সাইড আর পানি। যদি আমরা সালোক সংশ্লেষণ ইকুয়েশনটা দেখি তাহলে হচ্ছে আমরা বুঝবো কার্বন ডাইঅক্সাইড লাগবে আর হচ্ছে আমাদের কি লাগবে, পানি। এই দুটো জিনিস থেকে আমাদের কি তৈরি করতেছে, কার্বোহাইড্রেট বা হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এছাড়াও আরেকটা জিনিস তৈরি হয় কি জানো, আরেকটা জিনিস তৈরি হয় হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আমাদের যখন হচ্ছে আমরা কি জানি, আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস আছে, যে এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কী জানো, নাইট্রোজেন বলবা, অক্সিজেন বলবা, কার্বন ডাইঅক্সাইড বলবা, এছাড়াও মিথেন আছে। আচ্ছা, এখন এই যে অক্সিজেনটা আছে না, তোমরা জানো যে যখন আমাদের মানে পৃথিবী তৈরি হয়েছিল বা কিছু একদম আদিম যুগে, যখন ওই সালোক সংশ্লেষণ হইতো না, মানে ওই টাইমে হচ্ছে মানে নর্মালি আমাদের বায়ুমণ্ডলে কোনো ইসেই ছিল না, কোনো ধরনের অক্সিজেনই ছিল না। তারপরে সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ করে প্রথম। তো ওই যে সালোক সংশ্লেষণ করতো, সালোক সংশ্লেষণের মাধ্যমে হচ্ছে আমাদের অক্সিজেন প্রডিউস করা শুরু হয়েছে। সালোক সংশ্লেষণে কী হয়, আমাদের কার্বন ডাইঅক্সাইডটা প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে সালোক সংশ্লেষণ করে হচ্ছে অক্সিজেনটা বের হয়ে যায়। তো আমাদের এই অক্সিজেনটাও তৈরি হয় আমাদের সালোক সংশ্লেষণে। এই যে এই রিঅ্যাকশনটা দেখো,
আমরা যেটা বললাম যে 6টা কার্বন ডাইঅক্সাইড 12টা পানি, এটা মিলে দেখো 66H12O6, এটা হইতেছে আমাদের গ্লুকোজ। হ্যাঁ, তো গ্লুকোজ এই যে এখানে যে আচ্ছা এখানে দেখো আমাদের 6টা কার্বন আছে, এখানে হচ্ছে C6 চলে আসতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে 6 দুগুণা 12টা অক্সিজেন আছে, এই যে O2 তো, আর হচ্ছে 6টা হচ্ছে মোট O2 আছে, তার মানে হচ্ছে 12টা অক্সিজেন। 12টা অক্সিজেনের মধ্যে এখানে 6টা চলে আসতেছে, বাকি 6টা অক্সিজেন আরও বাকি আছে। তারপরে হচ্ছে এই যে 12H2O এখানে, তার মানে হচ্ছে 24টা হাইড্রোজেন আছে, 24টার মধ্যে 12টা এখানে হাইড্রোজেন চলে আসতেছে, তার মানে হচ্ছে আরও 12টা হাইড্রোজেন, 12টা হাইড্রোজেন বাকি। 12টা হাইড্রোজেন এই যে 6 দুগুণা 12, আবার এখান থেকে হচ্ছে 6টা ইসে বাকি ছিল আমাদের, 6টা হচ্ছে অক্সিজেন বাকি ছিল, এই যে এখানে হচ্ছে 6টা অক্সিজেন। তারপরে হচ্ছে আমাদের আবার এখানে 12টা অক্সিজেন ছিল, এই যে 6টা অক্সিজেন অণু বের হয়ে যাচ্ছে। তো এভাবে হচ্ছে সমতাকরণটা শিখতে হবে। তাহলে হচ্ছে আমাদের দেখো আমাদের ইসেটা কি, সালোক সংশ্লেষণ ইকুয়েশনটা কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি মিলে হচ্ছে আমাদের কি তৈরি হবে, C6H12O6। আর এইটা কি, C6H12O6টা হচ্ছে আমাদের শর্করা বা গ্লুকোজ। হ্যাঁ, এরপরে দেখো তাহলে এখনও গ্লুকোজ তৈরি হলো, এখনও গ্লুকোজ তৈরি হয়, আর সাথে হচ্ছে কি তৈরি হবে, আমাদের পানি তৈরি হবে। ওইটার কথা আলাদাভাবে মেনশন করি না, এটা অ্যাকচুয়ালি বাই প্রোডাক্ট। হ্যাঁ, তো ওদের লাগতেছেও পানি, বেরও হচ্ছে পানি, ওইটা ওইভাবে হয়তো মেনশন করি না, বাট ইকুয়েশনটা অনেক ইম্পর্টেন্ট, এর জন্য আমি হচ্ছে দেখাই দিচ্ছি। আর হচ্ছে আমাদের অক্সিজেন একটা বের হওয়া মাস্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সালোক সংশ্লেষণ ইকুয়েশনটা আমি এখানে যেভাবে মানে বইয়ে লেখা আছে একদম সেম এভাবেই লিখবা। আচ্ছা দেখো, এখন হচ্ছে জাস্ট এটা থেকে এটা বের হয়ে গেলো, এভাবেই তো হবে না, আমাদের সমতাকরণ করতে হবে। তাহলে হচ্ছে আমরা কি পাবো, C6H12O6। হ্যাঁ, এই যে এটা এখনো গ্লুকোজ, এটা তো তৈরি হইতেই হবে। তো এখনো গ্লুকোজ তৈরি করার জন্য আমাদের কয়টা কার্বন ডাইঅক্সাইড লাগবে, দেখো এখানে 6টা কার্বন আছে, 6টা কার্বন আছে, তাহলে হচ্ছে আমাদের 6টা কার্বন তো অবশ্যই লাগবে। তো এখানে হচ্ছে আমরা বসাইলাম 6, তাহলে হচ্ছে এখানকার 6টা কার্বন এখানে হচ্ছে হয়ে গেছে, 6টা কার্বন এখানে হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন এখানে আরও কি কি আছে দেখো, এখানে হচ্ছে আরও আছে হচ্ছে আমাদের 12টা অক্সিজেন। তারপরে হচ্ছে এখন 12টা অক্সিজেন আছে, আবার এই 12টা অক্সিজেন এই যে এখানে চলে যায়। আচ্ছা, 6 দুগুণা 12, আবার আমাদের এখানে হচ্ছে 12টা হাইড্রোজেন আছে, তাই না, গ্লুকোজ অণুতে। তাহলে হচ্ছে এখন আমাদের আবার হচ্ছে এখানে পানি তৈরির জন্য আমাদের হাইড্রোজেন লাগবে। তো এখানে হইতেছে আমাদের 12টা, যদি হইতেছে আমরা পানি ইউজ করি, 6টা কার্বন ডাইঅক্সাইডের সাথে 12টা পানি ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এখানে দেখো এখানে হইতেছে 12টা হাইড্রোজেন চলে যাচ্ছে, আর এরপরে হচ্ছে আবার আমাদের আরও 12টা হাইড্রোজেন বাকি থাকে, তার মানে এখানে হচ্ছে 6 বসাই দিলাম। তাহলে হচ্ছে 6 দুগুণা 12টা হাইড্রোজেন এখানে চলে আসলো। আবার দেখো তখন হচ্ছে আমাদের অক্সিজেনের হিসাবটাও মিলে যায়। হ্যাঁ, অক্সিজেনের হিসাবটাও মিলে যায়। এই যে এখানে হইতেছে 12টা অক্সিজেন, এখানে হচ্ছে 6টা অক্সিজেন, আর 6টা অক্সিজেন যে ছিল সেটা হচ্ছে যে এখানে চলে যায়। তাহলে হচ্ছে আমাদের ইকুয়েশনটা কমপ্লিট। আই হোপ বুঝছো তোমরা। আচ্ছা, আরেকবার কি বুঝাবো ইকুয়েশনটা, ভালোই প্যাচ আছে, কারণ এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে যদি মনে না রাখতে পারো, মোটামুটি তোমাদের এভাবে হচ্ছে মানে মনে রাখতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তারপরেও তোমরা হচ্ছে এভাবে অনেকটা ইসে করে রাখলে, বাই চান্স ভুলে গেলে হচ্ছে তোমাদের আবার ঝামেলা হবে না। দেখো
যে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে আমাদের পানি, প্লাস হচ্ছে আমাদের দুইটা বাই প্রোডাক্ট। কি দুইটা বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের, একটা পানি আরেকটা হচ্ছে অক্সিজেন। এখন দেখো এখানে 6টা কার্বন আছে, তো এই জন্য এখানে আমি 6 বসাই দিলাম, তাহলে হচ্ছে C6 গেল। এরপরে হচ্ছে এখন এখানে আমাদের আবার তাহলে হচ্ছে আমরা 6 দুগুণা 12টা অক্সিজেন আছে, 12টার মধ্যে 6টা অক্সিজেন এখানে চলে গেল, তাহলে হচ্ছে আমাদের 6টা আরও অক্সিজেন অন্য বাকি থাকতেছে। হ্যাঁ, তো এখন আমাদের এরপরে আবার কি হবে, এখন আমাদের হচ্ছে 6টা অক্সিজেন বাকি থাকতেছে, আবার এখানে হচ্ছে আমাদের পানি লাগবে। পানি হইতেছে আমরা 12 অণু ইউজ করব। হ্যাঁ, 12 অণুর মধ্যে তাহলে হচ্ছে এখানে 24টা হাইড্রোজেন থাকে, 24টার মধ্যে 12টা হাইড্রোজেন এখানে চলে গেল, তাহলে হচ্ছে আমাদের এখানে 12টা হাইড্রোজেন বাকি থাকে, আর হচ্ছে কি বাকি থাকে, 12টা অক্সিজেন। অক্সিজেন তো মানে অক্সিজেন পরমাণু বাকি থাকে আর কি। অক্সিজেন কথাটা বললে অক্সিজেন অণু বুঝায়, মানে O2 বুঝায়, তো ডিরেক্ট এভাবে বলবো না আর কি, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি মেইন। তো তাহলে এখানে যে 12টা হাইড্রোজেন আছে এটা হচ্ছে আমরা এখানে বসাই দিই 6টা এসে দিয়ে, তাহলে হচ্ছে দেখো এখানে আবার 6টা অক্সিজেন হয়ে গেল, তাহলে এই 6টা অক্সিজেন আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আরও 12টা অক্সিজেন আছে, এটা হচ্ছে এখানে 6 শেষ। এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ ইকুয়েশন, এটা হচ্ছে ভালো মতো মুখস্থ করে রাখবা। পাতার মেসোফিল, আচ্ছা এখন দেখো আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটা, পাতার মেসোফিল টিস্যু। হ্যাঁ, পাতার মেসোফিল টিস্যু মানে কি, আমাদের যে সবুজ পাতা আছে এটাই কিন্তু আমাদের মেইনলি আমাদের সবুজ উদ্ভিদের যে সবুজ অংশ, তো এই সবুজ অংশেই কিন্তু আমাদের ইসেটা হয়, সালোক সংশ্লেষণটা হয়। তো এই সবুজ অংশে হচ্ছে আমাদের সবুজ অংশ মানে পাতার মেসোফিল টিস্যু। তো স্থলজ উদ্ভিদ মাটি থেকে, আচ্ছা আমাদের এইখানে তো এখন মেসোফিল টিস্যুতে কি থাকে, আমাদের সবুজ অংশে কেন আমাদের সালোক সংশ্লেষণটা হইতে হবে বলছিলাম, কারণ ওখানে ক্লোরোফিল নামে একটা রঞ্জক পদার্থ থাকে, যেটা হচ্ছে শক্তি রূপান্তর করবে, শক্তিকে ক্যাচ করে রূপান্তর করবে। আর এই ক্লোরোফিলটা হইতেছে মানে এটার জন্য সব থেকে সুবিধাজনক জায়গা, সবুজ হইলেই তো হইল না, সবুজের জন্য সুবিধাজনক পাইতে হবে, সেটা হচ্ছে আমাদের পাতার মেসোফিল টিস্যু। তাহলে হচ্ছে পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। আচ্ছা এখন তার মানে আমাদের সালোক সংশ্লেষণের বাকি কাঁচামালগুলোও এখানে আসতে হবে, তাই না? এছাড়া সালোক সংশ্লেষণে আর কি কি লাগে, ক্লোরোফিল ছাড়া একটা আলো লাগবে, আরেকটা হচ্ছে বায়ু লাগবে, যেখান থেকে হচ্ছে বায়ু থেকে আমরা কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে নিব। হ্যাঁ, আর হচ্ছে আমাদের আলো, বায়ু আর কি পানি। তো দেখো এই 3টা জিনিস আমাদের পাতার মেসোফিল টিস্যুতে কিভাবে পৌঁছাবে, এটা হচ্ছে কথা। আলো তো আমরা জানি যে মনে করো দিন যখন আসে, হ্যাঁ মানে সূর্যের আলো যখন পাই তখন হচ্ছে আমাদের ডিরেক্টলি পড়তেছে। এরপরে বায়ু থেকে আমরা কার্বন ডাই অক্সাইডটা নিই, ঠিক আছে? বায়ু থেকে কার্বন ডাই অক্সাইডটা কীভাবে নিতেছি আমরা, বায়ু থেকে হচ্ছে আমাদের পত্ররন্ধ্র যেটা আছে, পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা মানে বাতাস ঢুকতে পারে আমাদের পাতার মধ্যে, তো আমাদের ওইভাবে কার্বন ডাই অক্সাইডটা ঢুকেছে। আবার যখন অক্সিজেন বের হয়ে যায় তখন এইভাবে পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে আমাদের পরিবেশে ছড়ায় যায়। তারপরে পানি কি, পানি হচ্ছে আমাদের পাতার যে মূল, মানে মূল দিয়ে তো হইতেছে আমাদের মাটির সাথে একদম আঁকড়ায় থাকে আর কি উদ্ভিদ, তো ওই মূল দিয়ে হইতেছে মূলরমের মানে মাটি থেকে পানি হচ্ছে মূলরম দিয়ে টেনে হচ্ছে একদম পাতা পর্যন্ত পৌঁছে। তাহলে হচ্ছে এই 3টা জিনিস, আলো আসতেছে হচ্ছে আমাদের ডিরেক্ট সানলাইট, বায়ু পত্ররন্ধ্রের মাধ্যমে, পানি হচ্ছে আমাদের মূলরম থেকে আসতেছে। আর জলজ উদ্ভিদ দেখো সারা শরীর দিয়েই হইতেছে জৈবভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। হ্যাঁ, বায়ুমণ্ডলে কত 0.03%, আর পানিতে 0.3% কার্বন ডাই অক্সাইড আছে, তাই জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি। এটা আসতে পারে কেন বেশি, এটা হচ্ছে ওই যে অনুধাবনমূলক প্রশ্ন যে খ নাম্বারের পড়ানো ওই রকম আসতে পারে। দেখো অক্সিজেন এবং পানি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। তাহলে বাই প্রোডাক্ট কী কী পেয়ে গেলাম, এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া বা অক্সিডেশন রিডাকশন প্রসেস, এই প্রক্রিয়াও পানি জারিত হয়, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গেল। এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার
দুইটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, কি কি আছে? একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, তোমাদের এখানে না ক্লোরোপ্লাস্টের গঠনটা বলে নাই, হ্যাঁ, কিন্তু আমি এখানে একটু দেখাই কারণ তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো, এই ছবিটা স্কিপ করে যাওয়া যাবে না। এই যে এটা হচ্ছে পাতা, সবুজ পাতার মধ্যে এই যে দেখো এই পার্টটা, এখানে কি থাকে আমাদের পাতায় মেসোফিল কোষ, এই যে লম্বা লম্বা, এগুলো হতেছে মেসোফিল কোষ, আর এই পুরাটা মিলে হতেছে আমাদের মেসোফিল টিস্যু। এখন মেসোফিল টিস্যু, এই যে এখানে আমরা ক্রস সেকশন দেখছি, আচ্ছা বাদ দিলাম, এইটার ভিতরে কি থাকে আমাদের, মনে করো কোষ, কোষের ভিতরে তো কোষের অঙ্গাণু থাকে, সেটাই হচ্ছে আমাদের একটা কোষের অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট এই যে ইউজুয়ালি এরকম, এটা হচ্ছে নিউ কারিকুলামের যে নিউ বই আছে ওখানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনটাও আর কি দিছে। তো আসলে ক্লোরোপ্লাস্টের গঠনটা না পড়াই হচ্ছে সামনে আগানো উচিত না। তোমাদের বইয়ে কেন দেয় নেই জানি না, আমাদের বইও ছিল না, এরকমই ছিল। আচ্ছা দেখো, তো এখন এই যে দুইটা লেয়ার রাখলাম না, এটা একটু লেগে গেছে, সরি। এই যে দুইটা লেয়ার রাখলাম না, এই যে এটার যে বাইরের যে ঝিল্লিটা, এটা হচ্ছে বাইরের ঝিল্লি, আর ভিতরে আরেকটা ঝিল্লি থাকবে, তো ভিতরের ঝিল্লি, হ্যাঁ, অভ্যন্তরীণ ঝিল্লি। তো এই দুইটা ঝিল্লির মাঝখানে এই যে ফাঁকা একটা স্থান থাকবে, এটা হচ্ছে আমাদের স্ট্রোমা, হ্যাঁ, স্ট্রোমা, ঠিক আছে। স্ট্রোমার মাঝখানে আবার স্ট্রোমার মাঝখানে এই যে এরকম কতগুলো থাইলাকয়েড থাকবে, এই যে চ্যাপ্টা থলি আকৃতি যেগুলো, এগুলো হচ্ছে থাইলাকয়েড, হ্যাঁ, এপাশেও থাকবে থাইলাকয়েড, অনেকগুলো আর কি থাইলাকয়েড থাকবে। থাইলাকয়েড মিলে হচ্ছে এই যে এই একটা স্ট্রাকচার তৈরি করতেছে, এটা হচ্ছে বলি আমরা গ্রানাম, হ্যাঁ, পুরাটাকে, অনেকগুলো থাইলাকয়েড মিলে যে স্ট্রাকচার, এটাকে গ্রানাম। এইগুলোর মধ্যে হচ্ছে আবার এরকম সংযোগ থাকে, কানেক্টিং লিঙ্ক থাকবে, ঠিক আছে, এরকম। তো এখন দেখি আমরা এই আসলটা দেখি, এই যে বাইরে দিয়ে হইতেছে একটা বাইরের ঝিল্লি, ভিতর দিয়ে আবার ভিতরের ঝিল্লি থাকে। তো এখন এই দুইটার মাঝখানে এই যে একটা স্পেস যে আছে, পুরা গোল্লা, মানে পুরা অভ্যন্তরীণ ঝিল্লিতে আবৃত পুরা গোল্লা জায়গাটা, এটা হইতেছে স্ট্রোমা, হ্যাঁ। স্ট্রোমার মধ্যে এই যে দেখো এই যে চ্যাপটা কতগুলো থলির মতো আকৃতি আছে না, এগুলো হচ্ছে কি, এগুলো হইতেছে আমাদের গ্রানাম, ঠিক আছে। এই গ্রানামগুলা, সরি, থাইলাকয়েড, থাইলাকয়েডগুলো একসাথে গ্রানাম ক্রিয়েট করতেছে, এর মাঝখানে হচ্ছে কানেক্টিং লিঙ্ক থাকতেছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের বেসিক গঠন। এখন দেখো, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হইতেছে একটা জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংলিশ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুইটা পর্যায়ে ভাগ করেন। পর্যায় দুইটাকে কি, একটা লাইট ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে লাইট ইনডিপেন্ডেন্ট, হ্যাঁ, আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ। আচ্ছা, এখন আলোক নির্ভর পর্যায়ে বা লাইট ডিপেন্ডেন্ট ফেজে কি হয়, আর হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে বা লাইট ইনডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ, সবগুলোর নাম পড়ো। এখানে কি হয় একটা আমরা একটু দেখব। দেখো, লাইট ডিপেন্ডেন্ট ফেজ যেটা, এটার জন্য আলো অপরিহার্য। মেইন কাজ যেটা হয় এখানে আমাদের এটিপি আর এনএডিপিএইচ, আচ্ছা হ্যাঁ, এটিপিতে ওই যে আমাদের ইসেটা সৌরশক্তিটা ক্যাচ করা হয় আর কি, সৌরশক্তিটা ক্যাচ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়, এই কাজটাই হতেছে আমার লাইট ডিপেন্ডেন্ট ফেজে হয়। এরপরে যে রিয়াকশনটা, ওইটার জন্য আমাদের লাইট এত বেশি ইম্পর্টেন্ট না, তো সেই জন্য আমরা বলবো সেটাকে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা হচ্ছে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়। তো দেখো, আলোক নির্ভর পর্যায়ে কী হয়, আলোক নির্ভর পর্যায়ের জন্য আলোর অপরিহার্য, তো বলার কিছু না, এটা অবশ্যই। এ পর্যায়ে সৌরশক্তি হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রক্রিয়ায় এটিপি এনএডিপিএইচ আর হইতেছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন হয়। কি কি, এটিপি এনএডিপিএইচ, এই তো। এই রূপান্তরিত শক্তি হচ্ছে এটিপির মধ্যে সঞ্চিত হয়। বিক্রিয়া ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল হলো আলোক রশ্মির ফোটন শোষণ করে, শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এটিপি তৈরি করে, এর সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। আচ্ছা, এটিপি তৈরির প্রক্রিয়াকে ফসফোরিলেশন বলে। আচ্ছা দেখো, আমাদের আলো কিন্তু আমাদের, মানে আলো যে সূর্য থেকে যে আলো পাচ্ছি, এটা কিন্তু হইতেছে আমাদের প্যাকেট আকারে আসে। এই প্যাকেটগুলোকে ফোটন বলা, আলোর প্যাকেট। এই ফোটনগুলোকে কে শোষণ করে, আমাদের ক্লোরোফিল। ক্লোরোফিল কই থাকে, ক্লোরোপ্লাস্টে, হ্যাঁ। ক্লোরোপ্লাস্টে একটা রঞ্জক পদার্থ হচ্ছে আমাদের ক্লোরোফিল, যেটার কারণে এই যে সবুজ রং হয়। তো ক্লোরোফিল কি করে, আমাদের আলো শোষণ করে নেয়, হ্যাঁ, শোষণ করে তারপরে হচ্ছে ওই আলো থেকে শক্তি নিয়ে আমাদের এটিপি এনএডিপিএইচ প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন তৈরি করতেছে, হ্যাঁ। কী কী তৈরি করতেছে, এটিপি এনএডিপিএইচ
আর হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটা একটু মনে রাখো। আচ্ছা আচ্ছা, তো এখন আর এই এটিপি তৈরির প্রক্রিয়া যেটা, এটা হচ্ছে আমাদের ফটোফসফোরাইলেশন। আচ্ছা, ফটোফসফোরাইলেশন কেন বলে জানো? এই কথাটা একটু শুনো। ফটো মানে হচ্ছে আলো, ফসফোরিলেশন মানে ফসফেট গ্রুপযুক্ত করা, এটা তো বলছিলাম। এই ফসফেট গ্রুপযুক্ত করার রিয়াকশন হচ্ছে ফসফোরিলেশন, আর বিযুক্ত করা বা মুক্ত করার যে রিয়াকশনটা হচ্ছে ডিফসফোরিলেশন। আর যেটা হচ্ছে আলোর উপস্থিতিতে, যেহেতু জন্য ফটো, কোনো কিছু আলোর উপস্থিতিতে হইলে বা আলো থাকলে দেখবে ফটো কথাটা চলে আসে, ফটোসিনথেসিস এরকম, ফটোলাইসিস এরকম। আচ্ছা, এই যে ফটোলাইসিস বলতে বলতে চলে আসছে। ফটোলাইসিস হচ্ছে কি, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়, মানে অ্যাকচুয়ালি সূর্যালোকের উপস্থিতিতে পানি ভেঙে যায়। কোথায়? নর্মালি তো ভাঙে না। নর্মালি যদি ভাঙতে থাকে তো দিনের বেলা আমরা পানি রাখতেই পারতাম না, ভেঙে যেত, তাই না, আলোতে। না, ওরকম না। ফটোলাইসিস হচ্ছে আমাদের ওই মানে সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু ক্লোরোফিলের সহায়তায় হইতেছে, ভেঙে যায়। কি ক্লোরোফিল থাকতে হবে, ওইটা ভেঙে হইতেছে কি উৎপন্ন হয় অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন। তো ওইটাকে পানি ফটোলাইসিস বলে। এরপরে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ। আচ্ছা দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য প্রত্যক্ষ আলোর প্রয়োজন হয় না, বাট এইটা আলোর উপস্থিতিতেও হইতে পারে। মানে আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো লাগবেই, একদম অপরিহার্য। কিন্তু এটা হইতেছে আমাদের, মনে করো আলোক নির্ভর পর্যায়টা আগে হইতেছে, পরে হচ্ছে আলোর অনুপস্থিতিতে যদি হয় এটা হইতে পারবে, বাট আলো না থাকলে ওই পর্যায়টা কখনোই হইতে পারবে না। হ্যাঁ, এখন দেখো, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে হচ্ছে এই পর্যায়ে। আচ্ছা, তো আমাদের দেখো কার্বন ডাইঅক্সাইড জিনিসটা কিন্তু আমাদের আগে লাগে নাই। হ্যাঁ, আগে আমাদের কি কি লাগছিল, মানে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে আমাদের এই যে এই ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, পানি লাগছিল, পানি আর হচ্ছে আলো, এই দুইটা। আর হচ্ছে ক্লোরোফিল এখানে থাকে, যে ক্লোরোফিল এখানে হইতেছে ক্লোরোফিল থাকে। তো এই ক্লোরোফিল, এই তিনটা জিনিস লাগছিল আলোক নির্ভর পর্যায়ে। আর আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে আমাদের অক্সিজেন বের হয়ে গেছে। হ্যাঁ, এরপরে কি এর মাধ্যমে এটিপি তৈরি হয়েছে, আর হচ্ছে আমাদের এনএডিপিএইচ তৈরি হয়েছে। হয়ে কি হচ্ছে আমাদের অন্ধকার পর্যায়ে গেছে। অন্ধকার পর্যায়ে যখন আমাদের মানে চক্র হয়েছে, তখন হচ্ছে আমাদের এটিপি এনএডিপিএইচের সাথে আমাদের কার্বন ডাইঅক্সাইড লাগছে। এটিপি এনএডিপিএইচের সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে হচ্ছে আমাদের শর্করা তৈরি করছে। ঠিক আছে, শর্করা তৈরি করার পরে কি হয়েছে, মানে তখন হচ্ছে আমাদের এটিপি আর এনএডিপিএইচের যে শক্তিটা ছিল, সেই শক্তিটা হচ্ছে মানে ওই যে বন্ধন ভেঙে হচ্ছে আমাদের শর্করাতে চলে গেছে, শর্করাতে সঞ্চিত হয়ে গেছে, শর্করা রাসায়নিক শক্তি হিসেবে, যেহেতু মানে খাদ্য শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেছে। এরপরে কি হয়েছে তাহলে, তখন তার মানে এরা ভেঙে হচ্ছে শক্তি দিয়ে দিছে। তখন আবার এনএডিপি আর হচ্ছে এডিপি, এই দুইটা হচ্ছে আবার আমাদের আর কি আলোক পর্যায়ের জন্য, আলোক নির্ভর পর্যায়ের জন্য ক্রিয়েট হয়ে গেছে। এরা আবার এই যে ইনঅর্গানিক ফসফেটটাও আছে, এরা আবার যে হইতেছে ওই শক্তি নিয়ে হচ্ছে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট হচ্ছে ক্রিয়েট করতেছে, তারপরে আবার এখানে আসতেছে। আচ্ছা আচ্ছা, দেখো আরেকটা জিনিস, এনএডিপির সাথে যে হাইড্রোজেন যুক্ত হয়, এনএডিপি এটার সাথে হচ্ছে আমাদের কি যুক্ত হয়, হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হয়ে কিন্তু NADPH এটা ফর্মেশন করতেছে। হ্যাঁ, এই NADPর সাথে হাইড্রোজেনের যে বন্ড, এটার মধ্যে হচ্ছে আমাদের কি থাকতেছে, এটার মধ্যে থাকতেছে হচ্ছে আমাদের শক্তি। হ্যাঁ, ওই ATPর মতো কাহিনী। এখন দেখো আলোক নির্ভর পর্যায়ের জন্য তাহলে হচ্ছে বললাম কার্বন ডাইঅক্সাইডটা এখানে ইউজ হয় আলোক পর্যায়ে, যেটা বললাম। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টা পথ আছে, ক্যালভিন চক্র, হ্যাচার স্ল্যাক চক্র, আর হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। এর মধ্যে প্রথম দুইটা সংক্ষিপ্ত আলোচনা দেখো, নিচে দেওয়া হলো। কেলভিন চক্র বা সিট্রি গতিপথ যেটা হচ্ছে কেলভিন সাইকেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে হচ্ছে কেলভিন বেনসন ব্যাসাম চক্র বা কেলভিন চক্র বলা হয়। এটা হচ্ছে 1961 হচ্ছে উনি নোবেল প্রাইজ পেয়েছিল এটার জন্য। অধিকাংশ উদ্ভিদের প্রক্রিয়া শর্করা তৈরি হয় বলে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে এটাকে সিট্রি উদ্ভিদ বলা হয়। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ,
প্রথম স্থায়ী পদার্থ এটা হচ্ছে তোমরা ইন্টারে গেলে হয়তো বুঝবা, কারণ অনেক কাহিনী তো এত কিছু এখন বোঝানো পসিবল, তারপরে অনেক অন্য ধরনের পড়ালেখা। তো এখন কিন্তু এই জিনিসটা মনে রাখবো অবশ্যই যে কেন বলা হয় প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাই এরপরে হ্যাচার-স্ল্যাক চক্র বা C4 গতিপথ। হ্যাঁ, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এমটি হ্যাচার সিআর-স্ল্যাক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ আবিষ্কার করেন। ওইটা হচ্ছে আমাদের অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। তাই আচ্ছা, C4 উদ্ভিদে হ্যাচার-স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। C3 উদ্ভিদের তুলনায় C4-এ হইতেছে দুইটাই একসাথে হয় দেখে সালোকসংশ্লেষণ বেশি, এই জন্য কম হচ্ছে আমাদের C4টা বেটার আর কি। এই যে কোথায় কি হয় এটা বেশি ইম্পর্টেন্ট। ভুট্টা এখানে হচ্ছে আমাদের C4 বেশি হয়। আচ্ছা, আচ্ছা এখন দেখো সালোক সংশ্লেষণে দুইটা জিনিসের ভূমিকা আমরা একটু পড়বো। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ক্লোরোফিলের ভূমিকা আর আলোর ভূমিকা। এখন দেখো আমাদের ক্লোরোফিলের ভূমিকা কি। ক্লোরোফিলের কথা কি বলছিলাম, যে আমাদের ক্লোরোফিল ওই যে একটা রঞ্জক পদার্থ যেটা আমাদের সালোক সংশ্লেষণে মেইনলি শক্তিটাকে কনভার্ট করতে হেল্প করে। পাতায় ক্লোরোফিলের পরিমাণের সাথে সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে একমাত্র আচ্ছা ক্লোরোফিল আলোক শক্তি গ্রহণ করতে পারে, আর কেউ কিন্তু পারে না। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। এই নতুন ক্লোরোপ্লাস্ট আচ্ছা পুরাতন ক্লোরোপ্লাস্ট কিন্তু নষ্ট হইতে থাকবে, তাইলে হচ্ছে নতুন ক্লোরোপ্লাস্ট ঠিক মতো তৈরি হচ্ছে কিনা এটার উপর আমাদের সালোক সংশ্লেষণের হার ডিপেন্ড করে। সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষার জন্য উপাদানটা খুব বেশি হওয়া লাগবে। হ্যাঁ, এই জন্য হইতেছে আমাদের যে পরিমাণ কাঁচামাল দরকার হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্ট তৈরির জন্য, এটা উদ্ভিদ ঠিক মতো পাচ্ছে নাকি এটা আমাদের খেয়াল রাখা দরকার। তবে কোষে খুব বেশি পরিমাণ হয়ে গেলে হইতেছে এনজাইমের অভাব দেখা দেয়। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের মানে সালোক সংশ্লেষণের হার কমে যায়। তাহলে হচ্ছে পাতায় হচ্ছে ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকলে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ বেশি হয়। হ্যাঁ, তো এখন আমাদের ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু, এই অঙ্গাণুতেই হইতেছে আমাদের মেনলি ক্লোরোফিল থাকে। তো ক্লোরোপ্লাস্টটা কি নষ্ট হয়ে যায়, আবার হচ্ছে নতুন ক্রিয়েট হইতে হয়। তো আমাদের যদি মানে প্রয়োজনীয় পরিমাণে নতুন ক্লোরোপ্লাস্ট যত বেশি তৈরি হবে তত বেশি হচ্ছে সালোক সংশ্লেষণের পরিমাণ বাড়বে। এই জন্য হচ্ছে আমাদের বেশি পরিমাণ ক্লোরোপ্লাস্ট তৈরি করা দরকার। আর কিন্তু এমন হইতে পারে যে অনেক বেশি প্রাচুর্য হয়ে গেছে ক্লোরোপ্লাস্টের, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের আবার এনজাইমের অভাব পড়ে যাবে, এই জন্য খুব বেশিও ভালো না। আর আলোরও হইতেছে ডিরেক্ট হচ্ছে আমাদের আছে। আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় উৎস আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকে কিন্তু অনেকগুলো কাজ, একটা তো শক্তি দিতেছে, আরেকটা কি 2 নাম্বার হইতেছে ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করতেছে, আরেকটা হচ্ছে পত্ররন্ধ্র উন্মুক্ত করতেছে, 3 নাম্বার কাজ। এটা না করলে কিন্তু পাতার অভ্যন্তরে প্রবেশ করতে না, এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে 3টা কাজ। পাতায় আচ্ছা এটা মনে রাখবা 3টা কাজ। হ্যাঁ, কি পয়েন্ট বলছি এটা একটু মনে রাখবা। পাতায় যেটা আলো পড়ে তার সামান্য অংশ হচ্ছে ব্যবহৃত হয়, সব কিন্তু ব্যবহৃত হয় না। আরেকটা কথা, আমরা এই যে সবুজ পার্ট কেন করতে পারতেছে জানো সালোক সংশ্লেষণ, কারণ আমাদের সবুজ আলোটাকে ছাড়া সব আলোই শোষণ করতে পারে আমাদের হচ্ছে সবুজ পার্ট। তো সবুজ আলোটা লাগে না আমাদের সালোক সংশ্লেষণে। হ্যাঁ, আর হচ্ছে বাকিগুলা কোনগুলো লাগে দেখো, লাল, নীল, কমলা, বেগুনি, এই অংশটাই হচ্ছে সালোক সংশ্লেষণ ভালো হয়। সবুজ বা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। তো এই জন্য সবুজ হলুদ সবুজ এই আলোটাকে আমরা বাদই দিয়ে দিই। হ্যাঁ, কারণ মনে করে যেহেতু সবুজ অংশে আলো পড়ে, তখন হইতেছে সবুজ আমাদের বেনিয়া সহ কলার 7টা রঙের ওই সবুজ রঙটাকে শোষণ করবে না, এছাড়া 6টা রঙকেই শোষণ করবে কম বেশি, কিন্তু সবুজকে একদম শোষণ করবে না। যেহেতু তুমি হচ্ছে সবুজ পার্টের উপরই আলোটা সবুজ যেই জায়গায় তুমি আলো ফেলতেছো তার রঙটা যেহেতু সবুজ। আচ্ছা, নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বেড়ে যাবে, কিন্তু খুব বেশি বাড়লে হইতেছে ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যাবে। এগেইন এনজাইমের কাহিনী। ক্লোরোফিল উৎপাদন কম হবে, তখন হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের হারও কমবে। 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। শেষ।
আচ্ছা, এরপরে হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাব আর গুরুত্ব হচ্ছে নেক্সটে শ্বসন পড়ানোর পর একসাথে পড়বো, ঠিক আছে? আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝছো। আসসালামু আলাইকুম সবাইকে।